আসসালামু আলাইকুম। কি হবে যখন কোনো মা জিনের আসরে এসে নিজেরই সন্তানদের রক্ত খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে? ভীরা এবং দিনোর মায়ের সাথে এমনটিই হচ্ছিল, যে ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। তারা শুধু বুঝতে পারছিল যে তাদের মা বদলে গিয়েছে। ইন্দোনেশিয়ার এক নির্জন এলাকার গা হিম করা হরর গল্প এটি, যার কাহিনী বাচ্চাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তাই চলুন কোনোরকম স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক এই গল্পে। গল্পের শুরুতে আমরা ছোট্ট এক বাচ্চা মেয়েকে পার্কে একা খেলতে দেখতে পাই, যেখানে হঠাৎই সে একটা বাচ্চা বিড়ালের ডাক শোনে এবং সেদিকে এগিয়ে যায়। সে দেখতে পায় একটা গাছের গোড়ায় একটা বড় বিড়াল একটা ছোট্ট বিড়ালকে কামড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে ছোট্ট মেয়েটি ঘাবড়ে যায় এবং তখনই তার মাকে ডাকতে থাকে। তার মা সেখানে আসা মাত্রই সে তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে বলে যে ওই মা বিড়ালটি কেন তার বাচ্চা বিড়ালকে খেয়ে ফেলছে। তার মা কোনো কথার উত্তর দেয় না, বরং তার মাথায় হাত বুলায় আর এরপর চলে যায় বড় বিড়ালটার কাছে। সে হাতে একটা পাথর তুলে নেয় এবং ওই পাথর দিয়ে আঘাত করতে শুরু করে মা বিড়ালটিকে। এভাবেই সে নিজের ছোট্ট বাচ্চা মেয়েটির সামনেই নির্মমভাবে হত্যা করে ওই বিড়ালটিকে, যা দেখে ঘাবড়ে যায় ছোট্ট মেয়েটি। তবে তার মায়ের মুখে ছিল এক ভয়ানক স্বস্তির হাসি। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ভীরাকে দেখতে পাই। ভীরা তার মা ইয়ান্তি এবং ভাই দিনোর সাথে একসাথে থাকত। সম্প্রতি তারা বাড়ি পরিবর্তন করে অন্য স্থানে শিফট হচ্ছিল। পুরনো বাড়ি থেকে বের হওয়ার আগে ভীরা তার ভাইয়ের সাথে একটা শেষ ভিডিও শট নিতে চাইছিল। তবে দিনো ঘর থেকে বের হওয়ার সময় কিছু একটাতে আঘাত খায়। আসলে তার চোখে একটু সমস্যা ছিল, যে কারণে তার গ্লাস পরা লাগতো। তবে ভিডিওতে ভালো দেখানোর জন্য সে গ্লাসটি খুলে রেখেছিল। এই ব্যাপারটা নিয়ে দুই ভাই বোনের মধ্যে তর্ক হতে থাকে। আমরা বুঝতে পারি দুই ভাই বোনের ফেভারিট পাস টাইমই ছিল এইভাবে ভিডিও করা। তবে আজ আর তারা পুরনো বাড়িতে ভিডিও করতে পারে না, কেননা সময় হয়ে গিয়েছিল দ্রুত রওনা দেওয়ার। এত বছর ধরে এই বাড়িতে থাকার কারণে দিনোর একটু মন খারাপ হচ্ছিল, যে ব্যাপারটা ভীরা বুঝতে পারে। সে তখন তাকে সান্ত্বনা দিলেও গাড়িতে উঠে সে তার সাথে মজা করতে থাকে। অর্থাৎ তাদের মধ্যকার সম্পর্ক আর পাঁচটা ভাই বোনের মতোই ছিল। তাদের এই খুনসুটির মধ্য দিয়েই তারা পৌঁছে যায় তাদের নতুন বাড়িতে, যেটা শহর থেকে বেশ দূরে ছিল। সেই সাথে বাড়ির পাশে একটা পুরনো পরিত্যক্ত বিল্ডিং বাদে আর কিছুই ছিল না। তাই তো এই নতুন লোকেশনে এসে খুব একটা খুশি ছিল না তারা দুই ভাই বোন। তবে সেখানে তাদের স্বাগত জানানোর জন্য তাদের মামা আগে থেকেই অপেক্ষা করছিল, যে কিনা দিনোর জন্য একটা বই গিফট হিসাবে এনেছিল। তাদের মামা যখন জিজ্ঞাসা করে যে তাদের এই নতুন বাড়িটি কেমন লাগছে, এর উত্তর তারা দুই ভাই বোন দেয় না, কেননা তাদের তো ভালোই লাগেনি। তাই তো নিজেদের মন ভালো করার জন্য তারা এখানে আবারও ভিডিও করতে আরম্ভ করে। তাদের ভয়ানক বিষয়গুলোতে অনেক বেশি আগ্রহ ছিল, যে কারণে দিনও এই বাড়িটিকে ভৌতিক বাড়ি বলতে থাকে। তবে ভীরা চাইছিল না প্রথম দিন এসেই তারা এরকম কোনো মহল ক্রিয়েট করুক। তাই তাদের দুই ভাই বোনের মধ্যে আবারও তর্ক শুরু হয়ে যায় এবং দিনও একাই ভেতরে চলে যায়। পরবর্তীতে ভীরা তার ছোট ভাইয়ের মন রক্ষার খাতিরে আবারও এসে তার ভিডিও করতে আরম্ভ করে। দিনও বলতে থাকে এই বাড়িতে এসে তার ভয়ঙ্কর কিছু অনুভব হচ্ছে। তার মনে হচ্ছে তার আশেপাশেই কোনো এক অপশক্তি আছে। কথা বলতেই আচমকা জামাল তার কাঁধে হাত রাখে, যার ফলে দিনও ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। তার মামা জিজ্ঞাসা করে তারা কিসের শুটিং করছে। তখন ভীরা জানায় যে দিনোর স্বপ্ন সে একটা হরর চ্যানেল খুলবে। জামাল এটা নিয়ে ঠাট্টা করলে দিনো বলে তার কাছে সিক্স সেন্স আছে। এইসব নিয়ে কথা বলতে বলতে জামাল এবং দিনো সেখান থেকে ভেতরে চলে যায়। ভীরা তখন তাদের বারান্দায় একটা বিড়ালকে দেখতে পায়, যে বসে ভীরাকেই দেখছিল। তবে পরক্ষণে তাকাতেই সে ওই বিড়ালটিকেও স্থানে দেখতে পায় না। ব্যাপারটা নিয়ে মাথা না ঘামিয়ে ভীরা চলে যায় উপরের রুমে। উপরে জামাল তাদেরকে তাদের রুম দেখিয়ে দেয়। নতুন বাড়িটি ছোট হওয়ায় তাদের দুজনকে একই রুমে থাকতে হবে, যে ব্যাপারটা নিয়ে একদমই খুশি ছিল না দিনো। সে এখন বড় হয়ে গিয়েছে এবং তার আলাদা রুম লাগবে, যে ব্যাপারটা নিয়ে মজা করে ভীরা। তখন দিনো ভেতরে চলে যায় এবং ভীরাকে ডেকে জামাল জিজ্ঞাসা করতে থাকে যে তার মায়ের অবস্থা এখন কেমন। ভীরা বলতে থাকে তার মায়ের অদ্ভুত ব্যবহার সম্বন্ধে। সে খুব অদ্ভুতভাবে মিল্ক পান করে। এছাড়া প্রতি রাতে সে কাঁচা মুরগির মাংস কাটে। সে আরও কিছু বলতে চাইছিল, তবে জামাল এত কিছু শুনতে চায় না। সে বলে আগের মতো তার মা অসুস্থ আছে কিনা। সে যদি আগের মতো আবারও অস্বাভাবিক অসুস্থ হয়ে যায় তাহলে যেন সে তাকে জানায়। কথা বলে সে ভেতরে চলে যায়। আমরা বুঝতে পারি ইয়ান্তির হয়তো বা অতীতে কোনো কিছু হয়েছিল,
যে ব্যাপারটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। আপাতত আমরা দেখতে পাই ইয়ান্তি খুশি খুশি তার স্যালন সাজাচ্ছে। সে তার এই নতুন বাড়ির একটা অংশে স্যালন খুলেছিল। ভীরা সেখানে আসে এবং তার মাকে এতটা খুশি দেখে নিজেও খুশি হয়ে যায়। তার মা তাকে চেয়ারে বসায় এবং তার মাথায় হাত বোলাতে থাকে। তখনই সামনে পড়ে থাকা কেচি দেখে তার মনে পড়ে যায় ওই রাতের কথা, যে রাতে ইয়ান্তি জানতে পেরেছিল যে ভীরার বাবা আরেকটা বিয়ে করেছে। সে পাগলের মতো নিজের চুল কেটে ফেলেছিল। তার অবস্থা এতটা খারাপ ছিল যে ভীরা তার সামনে দাঁড়িয়ে থাকলেও তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। তবে তার মা এখন অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। ওই রাতে খাবার টেবিলে বসে ভীরা এইসব নিয়েই ভাবছিল। তার মা এখন খাবার রেডি করে তাদের সামনে এসে বসে। সে তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চায়। আমরা জানতে পারি ইয়ান্তির হাজবেন্ড অর্থাৎ ভীরা এবং দিনোর বাবা 2 বছর আগে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আর এরপর থেকে ইয়ান্তির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সে নিজের মধ্যেই ছিল না। তখন ভীরা, দিনো এবং জামাল মিলেই তাকে সামলেছিল। এ কারণে সে তাদেরকে ধন্যবাদ জানায়। সেই সাথে বলে যে এখন থেকে ইয়ান্তি একদমই অন্যরকম হয়ে যাবে। সে আর কখনোই কারোর উপর নির্ভর করবে না। যার উত্তরে ভীরা বলে যে সে তাদের উপর ভরসা করতে পারে। তবে ইয়ান্তির মতে সে এখন একদমই অন্যরকম হয়ে গিয়েছে। সে এখন আর আগের মতো নেই। তবে ভীরা তো তার আগের মাকেই ভালোবাসত, যে কারণে তার একটু মন খারাপ হয়ে যায়। তখন জামাল ব্যাপারটাকে সামলে নেয়। তারা সকলে চেয়ার্স করে এবং যে যার ড্রিঙ্ক খেতে থাকে। ওই সময় আমরা দেখতে পাই ভীরা ঠিকই বলেছিল, ইয়ান্তি খুব অদ্ভুতভাবে মিল্ক খেত। এখন ওই রাতে বাড়ি থেকে ইলেকট্রিসিটি চলে যায়। ওই সময় ভীরা এবং দিনো ব্যালকনিতে ছিল। ভীরা এখানে দিনোকে বলে যে এরকম একটা জায়গায় তার মা থাকতে এসেছে, এই ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগছে। আশেপাশে তেমন কেউ থাকেও না। বাজার রেখে এত দূরে কেই বা স্যালনের সার্ভিস নিতে আসবে। আশেপাশের বিল্ডিংগুলো পরিত্যক্ত, সেখানে কেউ থাকে না। তবে এইসব জিনিস শুধুমাত্র ভীরাকেই চিন্তিত করছিল। দিনোর মাথায় এত সব চিন্তা আসে না। তার মাথায় তো আসে এতগুলো পরিত্যক্ত বিল্ডিং, যেখানে সে ভৌতিক ভিডিও শ্যুট করতে পারবে। তবে ভীরাকে এত চিন্তিত দেখে দিনোর কাছে বেশ অস্বাভাবিক লাগে। সেই তো চাইছিল তাদের মা যাতে মুভ অন করুক। এখন তার এত বেশি সমস্যা হচ্ছে কেন? যার উত্তরে ভীরা বলে যে তার কাছে মনে হচ্ছে তাদের মা পরিবর্তন হয়ে গিয়েছে। তবে দিনোর কাছে তো মনে হচ্ছিল তাদের মা এখন হাসি খুশি থাকতে শিখেছে। তাই এইসব নিয়ে চিন্তা না করে সে ভীরাকে বলে তার সাথে ভিডিও শ্যুট করতে যেতে। ভীরা যেতে চাইছিল না, তবে তাকে জোর করে নিয়ে যায় দিনো। তারা বেরিয়ে যাওয়ার পর এত রাতে তাদের মায়ের ঘর থেকে আমরা গুনগুন করে গানের শব্দ শুনতে পাই। এখন দৃশ্য চলে যায় পাশের একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে। সেখানে গিয়ে সে ভিডিওতে বলতে থাকে যে এই জায়গাটিতে এসে তার মনে হচ্ছে এখানে কোনো অল্প বয়সী ছেলের আত্মা রয়েছে। শুধুমাত্র তাই নয়, তার যা মনে চাচ্ছিল সেই সব ব্যাপারে মন করা ভৌতিক কাহিনী বানাচ্ছিল সেখানে সে। এমনকি ভূত তাকে টেনে নিয়ে যাচ্ছে এমন মিথ্যা অভিনয়ও সে করছিল। ভাই বোন এগুলো করে অনেক ভালো সময় কাটায়। তারা দুজন বেশ মজাই করছিল। এরই মাঝে তারা একটা গাছের কাছে আসে এবং সেখানে এসে দিনো অভিনয় করতে থাকে যে তার মনে হচ্ছে এই গাছে কোনো অপশক্তি রয়েছে। প্রথমবারের ভিডিওতে সে স্যাটিসফাইড হয় না, তাই সে আবারও ভিডিও ধারণ করতে বলে। ভীরার এই জায়গাটিতে বেশ ভয় লাগছিল। তবে দিনো তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলে সে আবারও শ্যুট করতে রাজি হয়ে যায়। এবার যখন দিনো গাছের দিকে তাকিয়ে বলছিল যে এখানে কোনো এক অপশক্তি আছে, তখনই আচমকা উপর থেকে একটা বিড়াল তার উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে তার হাতের বেশ খানিকটা অংশ ক্ষতের সৃষ্টি হয়। শুধুমাত্র তাই নয়, পাশের লাইটটাও ফ্লিকার করতে থাকে। এটা দেখে ভীরা বেশ ঘাবড়ে যায়। এখন দিনোকে বাড়িতে এনে ভীরা তার ক্ষত স্থানে মলম লাগিয়ে দিচ্ছিল। সে তাকে খেপাতে থাকে যে সে একা রুমে থাকতে চায়। আবার একটা বিড়াল দেখে এত বেশি ঘাবড়ে যায়। এই ব্যাপার নিয়ে মজা করতে করতেই তাদের মা সেখানে চলে আসে। কি হয়েছে জিজ্ঞাসা করলে দিনো তাকে তার ক্ষতস্থানটি দেখায়। ক্ষতস্থানটি থেকে অত বেশি রক্ত পড়ছিল না তখন, তবুও অদ্ভুতভাবে ইয়ান্তি সেই রক্ত চুষে খেতে থাকে। ব্যাপারটা দুই ভাই বোনের বেশ অদ্ভুত লাগে। ইয়ান্তিও ব্যাপারটা বুঝতে পারে এবং উঠে দাঁড়িয়ে বলতে থাকে এই সব কিছু ভীরার দোষ। তার উচিত ছিল তার ভাইয়ের খেয়াল রাখা। ভীরা তার কাছে ক্ষমা চায়। তখন ইয়ান্তি তাদের দুজনকে উপরে পাঠিয়ে দেয়। এরপর ইয়ান্তি নিজেও নিজের এই অদ্ভুত অস্বাভাবিক ব্যবহার নিয়ে ভাবতে থাকে। এখন ওই রাতে রুমে ভীরা একা শুয়েছিল। দিনোকে খেপানোর কারণে সে নিচে ড্রয়িং রুমে শুয়েছিল। তাই তো ভীরা মাঝরাতের দিকে উঠে যায় দিনোকে দেখার জন্য।
সেখানে গিয়ে সে দেখতে পায় দিনোর হাতের ক্ষত স্থানটি যেখানে সে ব্যান্ডেজ করে দিয়েছিল সেটা খোলা। দিনো তো ঘুম, এই ব্যান্ডেজটি কে খুলল? তখনই আয়নার রিফ্লেকশনে সেখানে কারোর একটা উপস্থিতি দেখা যায়। ভীরা ঘাবড়ে গিয়ে পিছে তাকিয়ে দেখতে পায় সেখানে কেউই নেই। তার একটু ভয় লাগে এবং সে দ্রুত তার রুমে চলে যায়। ওই সময় অন্ধকারের মধ্য থেকে আমরা কাউকে একটা বেরিয়ে আসতে দেখতে পাই। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বাজারের দৃশ্য দেখতে পাই। ইয়ান্তি ভীরা এবং দিনোর সাহায্যে তার স্যালনের ব্যাপারে আশেপাশের লোকদেরকে জানাতে চাইছিল। তাই তো স্যালনের লিফলেট নিয়ে ভীরা এবং দিনো সকলকে আমন্ত্রণ জানাতে থাকে। তবে সেখানে থাকা কেউই এই ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছিল না। এই ব্যাপারটা ইয়ান্তি লক্ষ্য করে এবং খুবই কনফিডেন্টের সাথে তাদের কাছ থেকে লিফলেটগুলো নিয়ে এগিয়ে যায় ওই লোকগুলোর দিকে। লোকগুলো এবার খুবই অদ্ভুতভাবে তাকে গুরুত্ব দিতে শুরু করেছিল, যে ব্যাপারটা দেখে ভীরা এবং দিনো দুজনই অবাক হয়ে যায়। এখন ওই দিন থেকেই ইয়ান্তি তার স্যালন চালু করতে চাইছিল। ভীরা তার কাছে আসে স্যালনটি পরিষ্কার করতে তাকে সাহায্য করার জন্য। তবে ইয়ান্তির মতে এখন তাদের ফ্রি থাকা দরকার, কাস্টমার আসবে। এই কথা বলে সে অদ্ভুতভাবে দরজার দিকে তাকিয়ে থাকে। পেছন থেকে ভীরা বলতে থাকে যে আজই তারা লিফলেট বিতরণ করেছে। এত বেশি আশা যেন ইয়ান্তি না করে। এই কথা বলতে না বলতেই সেখানে একজন কাস্টমার চলে আসে। তাকে চেয়ারে বসাতে না বসাতেই সেখানে আরও একজন কাস্টমার তার হাজবেন্ডের সাথে চলে আসে, যা দেখে ভীরা বেশ অবাক হয়। এখন এভাবেই রাত হয়ে যায়। প্রথম দিনেই তাদের স্যালনে 8 জন কাস্টমার এসেছিল। ইয়ান্তি বলে যে এটা তার সৌভাগ্যের কারণে। এখন ভীরা ইয়ান্তিকে গিয়ে রেস্ট নিতে বলে, সেই স্যালন ক্লিন করে নিবে। ইয়ান্তিও তার কথা মেনে নেয় এবং গোসলে চলে যায়। এরই মাঝে সেখানে ফিরে আসে দিনো। সে জানায় আজ সারাদিন সে বাইরে দিয়ে ঘোরাঘুরি করেছে এবং প্রতিবেশীদের মধ্য থেকে কয়েকজন বন্ধুও বানিয়েছে। সে তার বন্ধুদের কাছ থেকে এই বাড়ি সম্বন্ধে একটা ইনফরমেশন জানতে পেরেছে। সে জানতে পেরেছে এই বাড়িতে এতদিন যাবৎ কেউ থাকতো না শুধুমাত্র এই বাড়িতে হওয়া মার্ডারের কারণে। অতীতে এই বাড়িতে 2 ভাই বোনের খুন হয়েছিল। এই কথা বলেই সে চিৎকার করে ভীরাকে ভয় দেখায়। অর্থাৎ এটাও তার বানোয়াট গল্প ছিল। ভীরা তাকে ঝাড়ু দিয়ে মারতে থাকে। দিনো ভেতরে চলে যাওয়ার পর ভীরা লক্ষ্য করে সেখানে একটা স্যানিটারি প্যাড। সে সেটা নিয়ে তার মায়ের রুমে চলে যায়, যেখানে যেতেই লোডশেডিং দেখা দেয়। তবে বাথরুমের ভেতরে তখনও আলো জ্বলছিল। সেই সাথে ইয়ান্তি গুনগুন করে গান গাইছিল। সে সেদিকে এগিয়ে যায় এবং তার মাকে ওই প্যাডের ব্যাপারে জিজ্ঞাসা করে। ভেতর থেকে ইয়ান্তি বলে সেটা বেডের উপর রেখে দিতে। তখন অবাক হয়ে ভীরা জিজ্ঞাসা করে যে সে তো জানতো ইয়ান্তির মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ হয়ে গিয়েছে। তবে এই কথার কোনো উত্তর ইয়ান্তি দেয় না। ফলে ভীরা আর কথা না বাড়িয়ে বেডের উপর সেটা রেখে চলে যাচ্ছিল। এরই মাঝে আচমকা দিনো এসে তাকে ভয় দেখায়। তারা দুজন ঝগড়া বাঁধাতে বাঁধাতে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা ওই ঘরে আবারও কারোর উপস্থিতি দেখতে পাই। এখন পরদিন সকালে স্যালনে এসেই অবাক হয়ে যায় ভীরা। স্যালন খুলে পারেনি, এরই মাঝে এত বেশি কাস্টমার এসে গিয়েছে। ভীরাকে অবাক হতে দেখে ইয়ান্তি বলে এভাবে সময় নষ্ট না করে তাদের জন্য চা বানাতে। এখন এক এক করে ভীরা সব কাস্টমারদের হ্যান্ডেল করছিল এবং ইয়ান্তি সকলকে সার্ভিস দিচ্ছিল। এত বেশি কাস্টমার হ্যান্ডেল করতে গিয়ে ভীরা ক্লান্ত হয়ে যাচ্ছিল। তবে ইয়ান্তির চোখে মুখে কোনো রকম ক্লান্তি ছিল না। এখানে ভীরা একটা জিনিস লক্ষ্য করে, যে সকল কাস্টমাররা এসেছিল তাদের হাজবেন্ডরা ইয়ান্তির প্রতি খুব আগ্রহ দেখাচ্ছিল। এক পর্যায়ে কাজ করতে করতে ভীরা ক্লান্ত হয়ে সেখানেই রেস্ট করতে থাকে। আর রেস্ট করতে গিয়ে সে ঘুমিয়ে যায়। এর ফলে ইয়ান্তি তার উপর একটু রেগে গিয়ে বাইরে যেতে বলে। ভীরাও বাইরে চলে যায়, যেখানে দিনো আগে থেকেই বসেছিল। ভীরা তার কাছে গিয়ে তার নতুন বন্ধুদের কথা জিজ্ঞাসা করে। তখন দিনো বলে যে সে এই এরিয়ার বাইরে গিয়ে তাদের সাথে দেখা করে। তারা এখন ব্যস্ত আছে, এ কারণে সে এখানে বসে আছে। তখন ভীরা বলে তার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। এরকম একটা জায়গা যেখানে মানুষের চলাচলতি কম, সেখানে তাদের মায়ের স্যালন এত জমজমাটভাবে কিভাবে চলছে। দিনো তাকে এত কিছু নিয়ে চিন্তা না করে বরং তার সাথে ভিডিও শুট করতে যেতে বলে। ভীরা গতদিনের ঘটনার জন্য যেতে চাইছিল না, তবে দিনো জোর করায় সে না করতে পারে না। পাশের জঙ্গলের মতো স্থানে গিয়ে তারা দুজন বেশ মজা করতে থাকে এবং ভিডিও শুট করতে থাকে। এভাবেই রাত হয়ে যায়। এবার দিনো ওই বাড়িটির সামনে চলে আসে, যেটা এই এরিয়ার সব থেকে বেশি পুরনো বাড়ি ছিল। বাড়িটা দেখতে বেশ ভুতুড়েও ছিল, যে কারণে ভীরা ভেতরে যেতে ভীষণ ভয় পাচ্ছিল। কিন্তু দিনো তো অনেক বেশি এক্সাইটেড ছিল ভিডিও শুটের জন্য। সে ভীরাকে নিয়ে ভেতরে চলে যায়। ভীরা এখানে কোনো রকম শ্যুট করতে চাইছিল না, কিন্তু দিনো তাকে একটা মাত্র ভিডিও শ্যুটের জন্য অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে।
এখন বাধ্য হয়ে ভীরা যখনই ভিডিও অন করে সে দেখতে পায় দিনোর পেছনে ছায়ার মতো কেউ দাঁড়িয়ে আছে। সে দিনোকে এই ব্যাপারে বললে দিনো যতক্ষণে এটা দেখতে যায় ততক্ষণে ওই ছায়া গায়েব হয়ে গিয়েছিল। এখন দিনো আশেপাশে টর্চ জ্বালিয়ে দেখছিল, এমন সময় সে সেখানে কাউকে একটা দেখতে পায় যে কিনা ভয়ানকভাবে ঘুরেই তার দিকে তেড়ে আসে। ভয়ে দিনো সেখান থেকে পালাতে আরম্ভ করলে ভীরা অবাক হয়। তার মনে হয় দিনো হয়তো বা আবারও তাকে ভয় দেখাচ্ছে, যে কারণে সে উল্টো এগিয়ে যায় এবং আশেপাশে দেখতে থাকে। সেখানে কেউই ছিল না। এমন সময় আচমকা ওই আকৃতি তার দিকে তেড়ে আসে। সে দৌড়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে। এভাবেই পালাতে পালাতে সে ওই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এমন সময় তার সামনে এসে ওই আকৃতি হাসতে থাকে। এটা আর কেউ নয় বরং তাদের মা ছিল, যে কিনা তাদেরকে ভয় দেখাতে সেখানে লুকিয়েছিল। হুট করে হাসি থামিয়ে সে খুব অদ্ভুতভাবে তাদেরকে বাড়ি এসে খাবার খেয়ে নিতে বলে এবং সেখান থেকে চলে যায়। এখন ডিনারের টেবিলের দৃশ্য দেখানো হয়, যেখানে ইয়ান্তি প্রতিদিনের মতো আজও চিকেন স্যুপই রান্না করেছিল। তবে সে না খেয়ে সেখানে বসে অদ্ভুতভাবে পিছে থাকা একটা বিড়ালের দিকে তাকিয়েছিল। ভীরা এখানে বলতে থাকে যে সে তার মায়ের হাতের অন্যান্য খাবারগুলো অনেক বেশি মিস করে। প্রতিদিন এই চিকেন স্যুপ খেতে তার একদমই ভালো লাগছে না। তবে দিনোর কোনো অসুবিধা ছিল না। তাদের এই কথাবার্তার মাঝেই ইয়ান্তি হুট করে ভীরার বাটি থেকে চিকেন স্যুপ দিনোর বাটিতে ঢেলে দেয়, আর এরপর আবারও বসে বিড়ালটিকে দেখতে থাকে। দিন দিন তার ব্যবহার যেন আরও বেশি অদ্ভুত হয়ে উঠছিল। যাই হোক, এখন পরদিন আমরা ভীরাকে দেখতে পাই, যে কিনা রুমে শুয়ে দিনোর পুরনো ভিডিওগুলো দেখছিল। হঠাৎই একটা ভিডিওতে দেখা যায় দিনোর সামনে ইয়ান্তি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। দিনো ক্যামেরা ওঠাতেই আমরা বুঝতে পারি যে ইয়ান্তি সেদিন বিষ খেয়েছিল। অর্থাৎ এটা ওই সময়কার ঘটনা যখন তাদের বাবা তাদেরকে ছেড়ে গিয়েছিল। দৃশ্য বর্তমানে ফিরে আসে এবং ইয়ান্তি আসে ভীরার ঘরে এবং জানায় যে সে মার্কেটে যাচ্ছে, যাতে করে সে ভীরার জন্য নতুন কোনো খাবারের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ সে ভীরার গতরাতের ব্যবহার নিয়ে এখনো পর্যন্ত রেগেছিল। এখন শুয়ে শুয়ে ভীরার একটু চোখ লেগে যায়। এমন সময় সে নিচ থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে নিচে আসে, ভাবে হয়তোবা তার মা চলে এসেছে। আওয়াজটি আসছিল রান্নাঘর থেকে, তাই ভীরা সেদিকে চলে যায়। তবে সেখানে যেতেই সে হতবাক হয়ে যায়। সেখানে কেউ একজন ওই বিড়ালটিকে নির্মমভাবে কাটছিল, আর এটা ইয়ান্তি ছিল না। সে ভীরার উপস্থিতি বুঝতে পারে এবং তার দিকে ঘুরে তাকায়, যেখানে তার পুরো মুখ কালো ছিল, শুধুমাত্র চোখগুলো দেখা যাচ্ছিল। সে ভয়ানকভাবে তার দিকে তেড়ে আসলে ভীরা পালাতে আরম্ভ করে এবং ইয়ান্তির সাথে ধাক্কা লেগে সে নিচে পড়ে যায়। ইয়ান্তি বাজার থেকে ফিরে এসেছিল এবং সে ভীরাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। ভীরা তাকে রান্নাঘরে নিয়ে যায়, তবে সেখানে তো কিছুই ছিল না। ফলে ইয়ান্তিও এখানে তার কথায় গুরুত্ব দেয় না। আমরা বুঝতে পারি ইয়ান্তি এবং ভীরার সম্পর্ক আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল। ওই দিন স্যালনে কাজ করার সময় আমরা দেখতে পাই ইয়ান্তি এখন মেয়েদের পাশাপাশি ছেলেদেরকেও সার্ভিস দিতে শুরু করেছে, যে ব্যাপারটা ভীরার অতটা ভালো লাগে না। ওই সময় সে লক্ষ্য করে বাইরে একজন মহিলা দাঁড়ানো, যে কিনা তারই দিকে তাকিয়ে আছে। তবে সে পরক্ষণেই গায়েব হয়ে যায়। এরই মাঝে জামাল সেখানে আসে। জামাল এবং দিনোকে বাইরে দেখে ভীরা আসে তাদের সাথে কথা বলতে। ওই সময় আজান দিতে শুরু করলে ভীরা দরজা খুলে চেক করে। সে দেখতে পায় তার মা অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, যেন এই আজানের শব্দে তার কষ্ট হচ্ছে। এটা এর আগেও লক্ষ্য করেছিল ভীরা। এখন সে তার মামার সাথে এই ব্যাপারে আলাদাভাবে কথা বলে। সে জামালকে বোঝাতে চাইছিল যে ইয়ান্তির ব্যবহার আস্তে আস্তে অদ্ভুত হচ্ছে, তবে জামালের এমনটি মনে হচ্ছিল না। ভীরা তাকে জিজ্ঞাসা করে যে জামাল শেষবার কবে ইয়ান্তিকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল। জামাল বলে অনেক দিন হয়ে গিয়েছে, কেননা ইয়ান্তির অবস্থা ভালো এবং ডক্টরের মতে তার চিকিৎসার প্রয়োজন নেই। তবে ভীরা কিছুতেই নিশ্চিন্ত হতে পারছিল না। তার মন কেন যেন কুড়াকছিল। ওই রাতে আমরা একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করি। গোসলের সময় ইয়ান্তির পাশে একটা প্লেটে রক্ত রাখা ছিল, সেই সাথে একটা মুরগির কাটা মাথা সেখানে পড়েছিল। ইয়ান্তি সেটা হাতে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তাকে দেখে মনে হচ্ছিল তার যেন কষ্ট হচ্ছে। এখন ওই রাতে আবারও লোডশেডিং গেলে ঘুম ভেঙে যায় দিনোর। গরমের কারণে সে ওই ঘরে ঘুমাতে পারছিল না। তবে ভীরা ঘুমিয়েছিল, যে কারণে সে নিচে যেতে যায় ঘুমানোর জন্য। তখনই সে লক্ষ্য করে ব্যালকনির দরজা আপনা আপনি খুলছে এবং বন্ধ হচ্ছে। তাই সে ব্যালকনিতে যায়, যেখানে দূরে ল্যাম্পপোস্টের নিচে কেউ দাঁড়িয়েছিল। চোখে চশমা না থাকায় দিনো স্পষ্ট কিছু দেখতে পারছিল না। তার মনে হয় এটা তার মা, তাই সে তাকে ডাকতে থাকে।
এরই মাঝে লাইট ফ্লিকার করতে আরম্ভ করে এবং ওই মেয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। তখনই আচমকা ইয়ান্তি পিছ থেকে দিনোর কাছে চলে আসে। দিনো এতে করে ঘাবড়ে যায়। সে ওই ল্যাম্পপোস্টের নিচের কথা বললে তার মা বলে সে এত রাতে এখানে কি করছে। তখন সে লোডশেডিং এর কথা বললে তার মা নিয়ে গিয়ে দেখায় যে পুরো বাড়িতে তো লাইন আছে। ফলে দিনো এবার রুমে ফিরে যায়। তখনই আচমকা ইয়ান্তি দরজা ধরে খুবই ভয়ানকভাবে তাকে প্রশ্ন করে যে সে কি তার সাথে ঘুমাতে চায়। দিনো ঘাবড়ে গিয়ে তাকে না বলে দেয়। পরদিন তারা তিনজন একসাথে বাজারে যায়, যেখানে ভীরা লক্ষ্য করে সব ছেলেরা খুব অদ্ভুতভাবে ইয়ান্তির দিকে আকর্ষিত হচ্ছে। সে এটাই লক্ষ্য করছিল। এরই মাঝে সে ওই মহিলাটিকেও সেখানে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়, যে কিনা এবারও তার দিকেই তাকিয়েছিল। কিন্তু পরক্ষণেই সে আবারও গায়েব হয়ে যায়। এখন তারা একটা চশমার দোকানে যায় দিনোর জন্য চশমা নিতে। দোকানদারের নাম ছিল হেরু, যে কিনা খুবই স্পষ্টভাবে ইয়ান্তির সাথে ফ্ল্যাট করছিল। সে যখন জানতে পারে দিনো ইয়ান্তির ছেলে, তখন সে বলে ওঠে দিনোকে যদি ইয়ান্তি তার ভাই বলে পরিচয় দেয় তাহলে সে দিনোকে চশমাটি ফ্রিতেই গিফট করে দিবে। যে ব্যাপারটা নিয়ে ভীরা মজা করতে থাকে, যদিও তারা অনেক বড়সড় একটা ডিসকাউন্ট পেয়েছিল, যে ব্যাপারটা নিয়ে ইয়ান্তি খুশি ছিল। তবে এই সব কিছু ভীরার কাছে বেশ খারাপ লাগছিল। সে না তো কিছু বলতে পারছিল না, সহ্য করতে পারছিল। এরই মাঝে আজান দিয়ে দেয়। হঠাৎ করে তার মা থমকে যায় এবং সেখানে দাঁড়িয়েই ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে। ভীরার মনে পড়ে যায় ওই রাতের কথা, যে রাতে তাদের বাবা তাদেরকে ছেড়ে চলে যাচ্ছিল এবং তার মা এভাবেই ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল। শুধুমাত্র তাই নয়, নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও ইয়ান্তি তার হাজবেন্ডের পা ধরে তার কাছে ক্ষমা চাইছিল। তাদেরকে এইভাবে ছেড়ে না যাওয়ার জন্য আকুতি মিনতি করছিল। তবুও সেই ইয়ান্তির কোনো কথা শোনে না। যাওয়ার সময় সে দিনোকে একটা হেডফোন গিফট করে যায়। ভীরাই মূলত ইয়ান্তি এবং দিনোকে ওই সময় একা হাতে সামলেছিল। এখন দৃশ্য চলে আসে ওই দিন যেদিন ইয়ান্তি হেরুর সাথে ডেটে যেতে চলেছিল। সে সুন্দর করে রেডি হয়েছিল হেরুর পছন্দের রঙের কাপড় পরে। ভীরা মন থেকে মেনে নিতে না পারলেও সে তার জন্য খুশি ছিল। ওই সময় সে ইয়ান্তির শরীরের একটা কামড়ের দাগ দেখতে পায়, যদিও ইয়ান্তি এই ব্যাপারটা লুকিয়ে নেয় এবং তখনই হেরুর সাথে বেরিয়ে পড়ে। পরদিন পর্যন্ত ইয়ান্তি বাড়িতে না ফেরায় ভীরা একাই স্যালনের কাজ শুরু করে দেয়। তখনই আয়নার রিফ্লেকশনে সে পেছনে কাউকে একটা দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। সে পরক্ষণেই গায়েব হয়ে যায়। আর ঠিক তখনই ইয়ান্তি ফিরে আসে বাড়িতে, যে কিনা পুরোপুরিভাবে ড্রাঙ্ক ছিল। ভীরা ইয়ান্তিকে জিজ্ঞাসা করে সারা রাত সে কোথায় ছিল, তবে সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে ভেতরে চলে যায়। এরপর সময় যেতে থাকে এবং আমরা দেখতে পাই ইয়ান্তির স্যালনে একের পর এক ছেলেদের সংখ্যা বেড়েই চলেছে। শুধুমাত্র স্যালনের সার্ভিসই নয়, ইয়ান্তির সাথে প্রায় সবারই একটা অবৈধ সম্পর্কে সৃষ্টি হচ্ছিল, যেটা খুবই দৃষ্টিকটু লাগছিল ভীরার কাছে। তবে সে কিছু বলতেও পারছিল না। এরকমই একদিন একজন লোকের সাথে তার মা ভেতরে ছিল। তখন দিনও ভীরার কাছে স্যালনে আসে, যেখানে তারা এই ব্যাপার নিয়ে কথা বলছিল। এমন সময় ইয়ান্তি চলে আসে। ভীরা এবার সাহস করে ইয়ান্তিকে বলে যে সে এবার একটু বেশিই করছে। ইয়ান্তি তখন বলে ওঠে ভীরা তার ভালো থাকা সহ্য করতে পারছে না, ফলে ভীরা আর কথা বাড়ায় না। ওই রাতে সে দিনোর সাথে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করে। সে যে ভয়ঙ্কর মহিলাকে এই বাড়িতে প্রায় দেখছিল, এই ব্যাপারটাও সে দিনোকে বলে। তবে ততক্ষণে দিনো তো ঘুমিয়ে পড়েছে। ফলে হতাশ হয়ে ভীরা রুম থেকে বেরিয়ে আসে। ওই সময় সে ড্রয়িং রুম থেকে আওয়াজ শুনতে পায়। তাই তো লুকিয়ে লুকিয়ে সিঁড়ির কাছে এসে বসে সে দেখার চেষ্টা করে। ড্রয়িং রুমে তার মা দাঁড়িয়েছিল আয়নার সামনে, তবে আয়নার ভেতরে প্রতিফলনে ওই মহিলাকে দেখা যাচ্ছিল, যে কিনা আচমকা ভয়ানকভাবে ভীরার দিকে তাকিয়ে পড়ে। তখন তার মাও ঘুরে তার দিকে তাকায়। তবে ততক্ষণে ভীরা সেখান থেকে রুমে চলে গিয়েছিল। তার মা চেক করার জন্য রুমে যায়। ভীরা তখন ঘুমানোর নাটক করতে থাকে। তার মা তার কাছে আসে এবং তার মাথায় হাত বুলিয়ে সেখান থেকে চলে যায়। ভীরা তখন সাহস করে পিছে ঘুরে তাকাতেই দেখতে পায় তার মা তো সেখানেই দাঁড়ানো। সে ভীরাকে জিজ্ঞাসা করে যে সে বাইরে এসেছিল কিনা। ভীরা উত্তরে না বলা মাত্রই তার মা আচমকা তার গায়ের উপর শুয়ে পড়ে এবং তার মুখে হাত বোলাতে থাকে। বেচারি ভীরা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তখন ইয়ান্তি তাকে প্রশ্ন করে যে ভীরা তাকে ভালোবাসে কিনা। ভীরা হ্যাঁ বললে ইয়ান্তি সেখান থেকে উঠে চলে যায়। ভীরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এখন পরদিন ডিনারে দেরি করে বাড়িতে ফেরে দিনো।
তার চশমাও ভেঙে গিয়েছিল, যেটা দেখে ইয়ান্তি একটু রেগে যায়। তবে দিনও তো আগে থেকেই তার মায়ের উপর বিরক্ত ছিল, যে কারণে সে ইয়ান্তির সাথে তর্ক করতে থাকে। সে বাজেভাবে হেরুর কথাও বলে, যা শুনে ইয়ান্তি এবার তার পাশে এসে বসে এবং অদ্ভুতভাবে তার মুখে হাত দিয়ে বলতে থাকে সে অনেক হ্যান্ডসাম। ইয়ান্তি খুশি হয়েছিল যখন সে দেখেছিল দিনও তার মতো দেখতে হয়েছে। তবুও কেন জানি দিনোকে দেখলেই ইয়ান্তির তার হাজবেন্ডের কথা মনে পড়ে যায়। এ কথা বলেই সে দিনোর চুল জোরে ধরে বসে এবং বলতে থাকে দিনো ঠিক তার বাবার মতোই। সে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। ভীরা তাকে আটকাতে আসলে ইয়ান্তি তাকে দূরে থাকতে বলে। দিনো এখানে তার কাছে ক্ষমা চায়, তবে ইয়ান্তি তাকে ছাড়ে না। সে তাকে জোর করে মিল্ক পান করাতে গিয়ে কষ্ট দিতে থাকে। যখন তার দম বন্ধ হয়ে আসছিল তখনই ইয়ান্তি তাকে ছেড়ে দেয়। এরই মাঝে ঈশার আজান শোনা যায়। ইয়ান্তি কিছু সময় চুপ থেকে জোরে চিৎকার করে ওঠে, আর এরপর ভীরা এবং দিনোকে বলে তাদের জন্মের পর থেকেই ইয়ান্তির জীবন জাহান্নামে পরিণত হয়েছে। ফলে দিনো এবং ভীরা দুজনই ভেতরে চলে যায়। দিনো ওই রাতে ভীরাকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। এভাবেই কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে যাওয়ার পর ভীরা বেরিয়ে পড়ে। সে সরাসরি চলে যায় জামালের কাছে। সে জামালকে বলার চেষ্টা করছিল যে ইয়ান্তি স্বাভাবিক নেই। ঠিক তখনই সে লক্ষ্য করে ইয়ান্তি তো আগে থেকেই জামালের বাড়িতে রয়েছে। সে ভীরার সামনে আসে এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে। তার মতে সে কিছুদিন ধরে স্ট্রেসে থাকার কারণে দিনো এবং ভীরার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। সে বুঝতে পারছিল তার মানসিক অবস্থা ঠিক নেই। তাই সে ভীরাকে প্রমিস করে যে সে আগামীকালই ডক্টরের কাছে যাবে। জামালও প্রমিস করে যে সে তার বোনকে নিয়ে ডক্টরের কাছে যাবে। ভীরা ইয়ান্তিকে কিছুই বলে না। তখনই ইয়ান্তি তাকে জড়িয়ে ধরে। সে তাকে এত জোরে জড়িয়ে ধরেছিল যে ভীরার দম বন্ধ হয়ে আসছিল, তবে সে কিছুই বলতে পারে না। পরদিন সে দিনোর সাথে বাড়ির বাইরে বসেছিল। তার মনে হচ্ছিল না যে কোনো মানসিক রোগের ডক্টর তাদের মাকে সুস্থ করতে পারবে। সে যে বাড়িতে ভয়ানক কিছু দেখেছে এই ব্যাপারটা দিনোকে বললে দিনো এটা মজার ছলে উড়িয়ে দেয়। তখন ভীরা বলতে থাকে যে দিনোর কিছু যাই আসে না, সে একাই আসলে সবার কথা ভাবে। তখন দিনো বলে যে না, সে শুধুমাত্র মাকে নিয়ে ভাবে। ভীরা রেগে গিয়ে বলে ওঠে যে ইয়ান্তির জন্য সে না ভাবলে কে ভাববে। দিনো তো সবসময় নিজের বন্ধুদের সাথে এবং ভ্লগ নিয়েই ব্যস্ত থাকে। যা শুনে দিনো এবার কষ্ট পেয়ে বলতে থাকে যে ভ্লগ করে সে শুধুমাত্র ভীরার সাথে সময় কাটানোর বাহানার জন্য। এছাড়া তার কোনো বন্ধু নেই। সে কারোর সাথে খেলতে যায় না। এই জায়গার আশেপাশে কোনো ছেলেরাই আসে না। সে সবসময় একাই সময় কাটায়। সে ভীরাকে মিথ্যা বলেছিল যাতে করে ভীরা একটু জেলাস হয়ে তার সাথে সময় কাটায়। ভীরা নিজেও বুঝতে পারে যে এখানে আসার পর থেকে সে দিনোকে ঠিকমতোভাবে সময় দিচ্ছিল না, কারণ সে সব সময় ইয়ান্তিকে নিয়েই ব্যস্ত ছিল। তাই তো সে চুপ করে থাকে এবং দিনো সেখান থেকে কাঁদতে কাঁদতে উঠে চলে যায়। ভীরাও তার পিছু পিছু চলে যায় বাড়িতে, যেখানে ফিরে এসেছিল জামাল এবং ইয়ান্তি। ইয়ান্তি জানায় ডক্টর তাকে কিছু মেডিসিন দিয়েছে। একথা বলে সে ভীরা এবং দিনোকে জড়িয়ে ধরে এবং তাদের কাছে ক্ষমা চেয়ে দিনোকে নিয়ে ভেতরে চলে যায়। তখন জামালের কাছে ভীরা জিজ্ঞাসা করে ডক্টর আর কি বলেছে। জামালের মতে সবকিছু ঠিক আছে, তবে ভীরা তখনও পর্যন্ত সবটা মেনে নিতে পারছিল না। তাই তো ওই রাতে ইয়ান্তি যখন গোসল করছিল তখন সে লুকিয়ে লুকিয়ে ওয়াশরুমের সামনে যায়। ওয়াশরুমের দরজা খোলা থাকায় সে দেখতে পায় ভেতরে ইয়ান্তির পুরো শরীরের রক্ত লাগানো, সেই সাথে সে তাজা রক্ত খাচ্ছে। যা দেখে ভীরা ঘাবড়ে যায় এবং তখনই চলে আসে দিনোর কাছে। সে তখনই তাকে নিয়ে যেতে চাইছিল ইয়ান্তিকে দেখানোর জন্য, তবে দরজায় আওয়াজ হলে ভীরা বুঝতে পারে ইয়ান্তির গোসল শেষ। তাই সে দিনোকে বলে আগামীকাল রাতে সে তার সাথে যাবে। যদি ভীরা কোনো কিছু প্রমাণ করতে না পারে তাহলে সে আর কখনোই ইয়ান্তিকে নিয়ে কোনো কিছু বলবে না। দিনো এই ব্যাপারে রাজি হয়ে যায়। ভীরা তখন রুমের দরজাটি লক করে দেয়। ভয়ে ওই পুরো রাত সে সেখানেই বসে থাকে, ঘুমাতে পারে না। পরদিনই সে দিনোকে নিয়ে চলে যায় হসপিটালে, যে ডক্টরের কাছে ইয়ান্তি গিয়েছিল বলে দাবি করেছিল। এখানে বাইরে অপেক্ষা করার সময় ভীরা দিনোকে বলে যে বিড়াল এমন একটা জীব যে কিনা নিজের সন্তানকে নিজেই মেরে ফেলে যদি তার সন্তান অসুস্থ হয় অথবা তার ক্ষুধা লাগে, আর এই কারণেই সে ছোটবেলা থেকেই বিড়াল পছন্দ করে না। এখন ডক্টরের চেম্বারে যাওয়ার পর তারা জানতে পারে যে সত্যি ইয়ান্তি এই ডক্টরের কাছে দেখাতে আসেনি গতদিন, অর্থাৎ ইয়ান্তি এবং জামাল দুজনই মিথ্যা বলেছিল। শুধুমাত্র তাই নয়, ইয়ান্তি তার কাছ থেকে চিকিৎসা নিয়েছে অনেক মাস আগে।
সে এর মাঝে আর দেখাতেই আসেনি। যে ব্যাপারটা শুনে ভীরা এবং দিনও দুজনই অবাক হয়ে যায়। ভীরা রেগে চলে যায় জামালের বাড়িতে। সে তার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে তাদেরকে মিথ্যা বলার জন্য। সে প্রশ্ন করে গত 1 বছর যাবৎ সে ইয়ান্তিকে নিয়ে কার কাছে যাচ্ছিল। এবার জামাল ভীরা এবং দিনোকে সবটা খুলে বলে। মূলত ইয়ান্তিকে সুস্থ করার জন্য জামাল একজন কালো জাদুকারীর শরণাপন্ন হয়েছিল। তার মতে এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। অনেকবার ডক্টর দেখানোর পরও ইয়ান্তির অবস্থার পরিবর্তন হচ্ছিল না, যে কারণে সে তার বোনের ভালোর জন্যই এটা করতে বাধ্য হয়েছে। সে সামানের কাছে নিয়ে যাওয়ার পর থেকেই ইয়ান্তির অবস্থার পরিবর্তন হয়েছে। সে একদম বিয়ের আগের মতো হয়ে গিয়েছে, যখন তাদের জন্মও হয়েছিল না। সে ভীরা এবং দিনোকে বলে তাদের তো কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। তখন দিনো ইমোশনাল হয়ে বলতে থাকে তাদের পুরনো মাকে ফিরিয়ে দিতে। ইয়ান্তি আসলেই এখন আর তাদের মায়ের মতো নেই। এই কথা শুনে এবার জামালও ইমোশনাল হয়ে পড়ে। সে তাদের সাথে বাড়িতে চলে যায়, যেখানে একাকী স্যালনে বসেছিল ইয়ান্তি। তারা ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে। ভীরা গিয়ে লাইটটা জ্বালাতেই ইয়ান্তি তাদের দিকে ঘুরে বসে এবং জামালকে জিজ্ঞাসা করে সে কি তাদেরকে সবটা বলে দিয়েছে। জামাল স্বীকার করে নেয়। তখন ইয়ান্তি তাদেরকে বলে যে সে ভয় পেয়ে গিয়েছিল। সে ভীরা এবং দিনোর কথা ভেবেই সামানের শরণাপন্ন হয়েছিল, যাতে করে সে ভীরা এবং দিনোর জন্য ভালো মাতে পরিণত হতে পারে। তবে এর জন্য তাকে প্রতিনিয়ত একটা বিশেষ রিচুয়াল করতে হয়, যে রিচুয়ালে কোনো রকম ব্যাঘাত ঘটলেই সে দুর্বল হয়ে পড়ে। ইয়ান্তি আর ইয়ান্তি থাকে না। সে অদ্ভুত কাজকর্ম করতে আরম্ভ করে। এতদিন ধরে ভীরা এই বাড়িতে যে ভয়ঙ্কর মেয়েটিকে দেখতে পাচ্ছিল, সে আসলে ওই জিন যাকে ইয়ান্তির মধ্যে প্রবেশ করানো হয়েছে। আস্তে আস্তে ওই জিনের প্রভাব বেড়ে চলেছে, যে কারণে এবার সে ভীরার কাছে রিকোয়েস্ট করতে থাকে তার ভেতর থেকে যেভাবেই হোক ওই জিনকে বের করার জন্য, তাকে সাহায্য করার জন্য। ফলে ভীরাও এখানে অনেক ইমোশনাল হয়ে যায়। ওই রাতেই তারা তাদের মাকে নিয়ে গিয়ে পৌঁছায় ওই সামানের বাড়িতে। সামান যখন ভীরার সামনে আসে তখন ভীরা অবাক হয়ে যায়, কেননা এই মহিলাকেই তো সে মাঝে মধ্যে দেখতে পেত। তার নাম ছিল মিডিয়া। ভীরা এখানে তাকে রিকোয়েস্ট করে ইয়ান্তির ভেতর থেকে ওই জিনকে বের করে দেওয়ার জন্য। তখন মিডিয়া জানায় যে ইয়ান্তি যখন প্রথমবার তার কাছে এসেছিল তখন তার মধ্যে দুটো সত্তার লড়াই চলছিল। একটা ছিল একজন মহিলা হিসাবে তার সত্তা, আর একটা ছিল মায়ের সত্তা। আর এই দুটোকে এক করার জন্য মিডিয়া তার মধ্যে সুসুক প্রবেশ করিয়েছিল। সুসুক এক প্রকার কালো জাদু, যার মাধ্যমে মানুষের মধ্যে জিন প্রবেশ করানো হয়। আর এই জিনকে শান্ত রাখার জন্য প্রতিদিন তাকে মুরগির রক্ত খাওয়ার কথা বলা হয়েছিল। তখন ইয়ান্তি তার দোষ স্বীকার করে নেয়। সে জানায় যে সে একদিন ভুলবশত তার ছেলের রক্ত টেস্ট করে ফেলেছিল, অর্থাৎ যেদিন ওই বিড়ালের কারণে দিনোর হাত কেটে গিয়েছিল। যা শুনে এবার মিডিয়া চিন্তিত হয়ে পড়ে। সে ইয়ান্তিকে এর আগেও এই ব্যাপারে সাবধান করেছিল, তবুও ইয়ান্তি তাকে এই ঘটনার পরও কিছু জানায়নি। তাই তো দ্রুত সময়ের মধ্যে ইয়ান্তির ভেতরে থাকা ওই জিনকে বের করা দরকার। আজ রাতেই সে এই কাজটি করবে বলে ঠিক করে, যদিও তার মতে এই কাজটি করা এতটা সহজ এখন আর হবে না, কেননা অনেক দিন কেটে গিয়েছে এবং এতক্ষণে তো ওই জিন ভীরা এবং দিনোর রক্ত খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। মিডিয়া তখনই ইয়ান্তিকে নিয়ে রিচুয়াল রুমে প্রবেশ করে এবং তাদেরকে বলে বাইরে গিয়ে অপেক্ষা করতে, কোনো রকম আওয়াজ শুনেও যেন তারা এখানে না আসে। ইয়ান্তিকে একটা লাল কাপড়ের সাথে বেঁধে ফেলা হয়, আর এরপর মিডিয়া শুরু করে দেয় রিচুয়াল, যার ফলে ইয়ান্তির ভীষণ কষ্ট হতে থাকে। তার ভেতর থেকে ওই জিনকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল মিডিয়া। এর ফলে ইয়ান্তি এবং সে দুজনই চিৎকার করছিল, যে চিৎকারের আওয়াজ শুনে ভীরা ছটফট করছিল, যদিও তার কিছু করার নেই। এভাবেই রিচুয়ালের শেষ পর্যায়ে চলে আসে। মিডিয়া এবার তার পেট থেকে ওই সুসুক বের করতে চলেছিল, ফলে সে আরও বেশি চিৎকার করতে থাকে। তার চোখ পরিণত হয় এক শয়তানের চোখে। কিছুক্ষণের মধ্যেই সবকিছু থেমে যায়। ইয়ান্তি ঘর থেকে বেরিয়ে আসে। সে একদমই সুস্থ স্বাভাবিক হয়ে গিয়েছিল। তাকে এইভাবে দেখে তার দুই ছেলে মেয়েই জড়িয়ে ধরে। ইয়ান্তিও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তারা চারজন খুশি খুশি বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে ইয়ান্তি তাদেরকে ধন্যবাদ জানায় সবসময় তার পাশে থাকার জন্য। সে প্রমিস করে যে সে তাদের জন্য আরও বেটার হবে, যার প্রতি উত্তরে ভীরা বলে বেটার হওয়ার দরকার নেই, বরং তাদের মা হলেই চলবে। এটা শুনে ইয়ান্তি ইমোশনাল হয়ে পড়ে
এখন দিনও জামালকে বলে তাদের সাথে থেকে যাওয়ার জন্য। ইয়ান্তিও জামালকে একই কথা বলে, যা শুনে জামাল এবার ইমোশনাল হয়ে পড়ে এবং রাজি হয়ে যায়। ক্লান্ত থাকার কারণে ইয়ান্তি রেস্ট নিতে যেতে চাইছিল। তখন জামাল গিয়ে তাকে জড়িয়ে ধরে, আর এরপর সে সিঁড়ি পর্যন্ত পৌঁছাতেই ফজরের আজান দিয়ে দেয়। সকলে ঘাবড়ে গিয়ে ইয়ান্তির দিকে তাকিয়ে থাকে। ইয়ান্তি স্বাভাবিকভাবে তাদের দিকে তাকায় এবং বলে তারা যেন বেশি দেরি না করে, শুয়ে পড়ে। ফলে আজানের সময়ও ইয়ান্তিকে স্বাভাবিক দেখে তারা যেন হাঁপ ছেড়ে বাঁচে। তারা নিশ্চিত হয়ে যায় যে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তখন জামাল আফসোস করে বলে যে মিডিয়াকে বিদায় জানাতে সে ভুলে গিয়েছে। এমন সময় আমরা মিডিয়ার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে ওই রিচুয়াল রুমে সে অদ্ভুতভাবে বসেছিল। মূলত রিচুয়াল চলাকালীনই ওই জিন তাকে শেষ করে দিয়েছিল। ওই সময়ও জিন তার সামনেই দাঁড়িয়েছিল। ফলে প্রশ্ন থেকে যায় যে সে কি আদৌ ইয়ান্তির ভেতর থেকে ওই জিনকে মুক্ত করতে পেরেছিল। পরদিন সকালে দৃশ্য দেখানো হয়। ভীরা নিচে এসে দেখতে পায় তার মা রান্নাঘরে। জামালের কথা জিজ্ঞাসা করলে তার মা বলে যে মামা বাড়িতে ফিরে গিয়েছে কিছু জিনিসপত্র আনার জন্য। তখন ভীরা টেবিলের উপর জামালের মানিব্যাগ দেখতে পায়, তবে সে এখানে এত কিছু ভাবে না। খাবারের টেবিলে আসতেই দৌড়ে সেখানে চলে আসে দিনো এবং তার খাবারটি নিজের করে নেয়। ভীরাও আর ঝামেলা করে না। ইয়ান্তি তখন দিনোর মাথায় হাত রেখে বলে তার চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর সে তার চুল কেটে দিবে। ভীরার এটা দেখে ভালো লাগছিল যে তাদের মা তাদের কতটা কেয়ার করছে। ব্রেকফাস্ট শেষে দিনোকে নিয়ে ইয়ান্তি চলে যায় স্যালনে। তখন ভীরা রেডি হয়ে বের হচ্ছিল আশেপাশে একটু শ্যুট করার জন্য। সে বেরিয়ে যাওয়ার পর ইয়ান্তি দিনোর চুল কাটতে আরম্ভ করে। দিনোর চশমা খুলে রাখার জন্য সে সবকিছু ঘোলা দেখছিল। তখন ইয়ান্তি একটা কেচি হাতে তুলে নেয় এবং বলতে থাকে যে তার ছেলে অনেক হ্যান্ডসাম, সমস্যা শুধুমাত্র তার চোখ নিয়ে। এই কথা বলেই সে দিনোর চোখ টেনে ধরে। দিনো তার মায়ের হুঁশ ফেরানোর জন্য তাকে ডাকতে থাকে, তবে এতে কোনো লাভ হয় না। তার মা তার চোখে ওই ছুরি দিয়ে আঘাত করে। ওই সময় আমরা ভীরাকে দেখতে পাই, যে কিনা জামালের বাড়িতে গিয়েছিল তার খোঁজে, কেননা তার এখনো পর্যন্ত ইয়ান্তির উপর সন্দেহ হচ্ছিল। তবে সে তার বাড়িতে গিয়ে কোথাও জামালকে খুঁজে পায় না, তালা দেওয়া ছিল বাইরে থেকে। সে একটু অবাক হয়। সে জামালকে কল করতে থাকে এবং বাড়ির দিকে এগোতে থাকে। এভাবেই সে যখন ওই পুরনো পরিত্যক্ত বাড়িটির কাছে আসে, তখন সে ভেতর থেকে জামালের ফোনের রিংটনের আওয়াজ শোনে। সে একটু অবাক হয় এবং এই আওয়াজ ফলো করতে করতে ওই বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। সে ভেতরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, আর উপরে উঠতেই সে চমকে ওঠে। সেখানে এই এলাকার অনেকগুলো লোকের লাশ ঝোলানো ছিল। খুবই নির্মমভাবে তাদেরকে কেউ হত্যা করেছে। সেই সাথে একটা লাশ ছিল ঢাকা, যার পাশে পড়েছিল জামালের ফোন। ভীরা কাঁপতে কাঁপতে ওই লাশের কাছে যায় এবং তার মুখ থেকে কাপড় সরাতেই চমকে ওঠে। এটা তার মামা জামালের লাশ ছিল। তার বুঝতে আর বাকি থাকে না এই সব কিছুর পেছনে তার মায়ের ভেতরকার ওই জিনই দায়ী। তাই তো সে দিনোকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং তখনই ছুটতে আরম্ভ করে দিনোর কাছে যাওয়ার জন্য। স্যালনের ভেতরে প্রবেশ করতেই সে দেখতে পায় দিনো বসে বসে কাঁদছে। সে ভীরাকে ডাকতে থাকে। দিনোর কাছে গিয়ে চেয়ার ঘোরাতেই ভীরা হতভম্ব হয়ে যায়। তার ভাইয়ের দুটো চোখই নষ্ট করে ফেলেছিল তার মা। দিনো বলতে থাকে সে খারাপ, সে অকৃতজ্ঞ। এরই মাঝে ইয়ান্তি হামলে পড়ে ভীরার উপর। দৃশ্য চলে যায় মুভির শুরুতে দেখানো ওই মা মেয়ের ঘটনায়। আমরা জানতে পারি এই মা মেয়েই মূলত ভীরা এবং ইয়ান্তি ছিল। এখন বর্তমানে ইয়ান্তির হুঁশ ফিরতেই সে দেখতে পায় তাকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। আশেপাশে অনেকগুলো মোমবাতি জ্বালানো। সামনেই দিনো বসে একটা ছুরিতে ধার দিচ্ছে। ভীরার ডাকে সে কোনো রকম সাড়া দেয় না। তখনই সারা গায়ে রক্ত নিয়ে উপর থেকে নেমে আসে ইয়ান্তি। ইয়ান্তি তখন পুরোপুরিভাবে ওই জিনের বশে ছিল। সে ভয়ানকভাবে ভীরার দিকে এগিয়ে আসে। সে বলতে থাকে ইয়ান্তি অসহায় ছিল। এই জিন তার জীবনে না আসলে তাদের মতো অকৃতজ্ঞ সন্তানের জন্য ইয়ান্তি অনেক আগেই মরে যেত। ভীরা তখন কাঁদতে কাঁদতে তার মাকে ডাকতে থাকে, তবে এতে কোনো লাভ হয় না। ওই জিন বলতে থাকে যে তার মাই তাদেরকে জন্ম দিয়েছিল, নিজের পুরো জীবন তাদেরকে দিয়ে দিয়েছে, এখন ওই জীবন সে ফেরত নিবে। কথা বলে সে দিনোকে তার কাছে আসতে বলে। দিনো ছুরি হাতে তার দিকে এগিয়ে আসে। ভীরা তখনও চিৎকার করে তার মাকেই ডাকছিল। ওই জিন দিনোর কানের কাছে গিয়ে বলে তাকে এখন প্রমাণ করতে হবে যে সে তার মাকে ভালোবাসে। কথা বলে তার হাতে একটা কেচি দিয়ে দেয়
এবং সেটা ধরিয়ে দেয় ভীরার গলায়। ভীরা দিনোর হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে। তখন দিনো তাকে সরি বলে, কিন্তু সে মূলত ভীরাকে মারে না। জিন সেখান থেকে সরে যেতেই ভীরার বাঁধনগুলো সে কাটতে থাকে এবং ভীরার কানের কাছে গিয়ে বলে যে সে সব সময় তার বোনের পাশে আছে। আর এরপর সে কাঁদতে কাঁদতে চিৎকার করে হামলা করে কেচি হাতে ইয়ান্তির উপর। তবে সে তো চোখে কিছুই দেখতে পাচ্ছিল না, ফলে ওই জিন তাকে দেখে হাসতে থাকে। তখনই একটা আঘাত তার হাতে লাগলে জিন তাকে আঘাত করে নিচে ফেলে দেয় এবং ভয়ানকভাবে চিৎকার করতে থাকে, যার ফলে আশেপাশের আয়নাগুলো ভেঙে যায়। ভীরা ততক্ষণে মুক্ত হয়ে গিয়েছিল এবং সে এবার ওই জিনের উপর হামলা করে। তবে জিনের শক্তির সাথে সে কিছুতেই পেরে ওঠে না। সে এক হাত দিয়েই ভীরাকে কুপোকাত করে ফেলে। এরপর সে কেচি তুলে নিয়ে আসে ভীরাকে পুরোপুরিভাবে শেষ করে দেওয়ার জন্য। সে তার উপর উঠে বসে এবং তার গলায় ওই কেচি ধরে। ভীরা এবার অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। সে তার মায়ের মাথায় ঠিক একইভাবে হাত রাখে যেভাবে ছোটবেলা থেকেই ইয়ান্তি তার মাথায় হাত রাখত এবং বলতে থাকে সে তার মায়ের জন্য যে কোনো কিছু করতে রাজি। একথা বলতেই ইয়ান্তির কিছু একটা হয়ে যায়, তার মুখ বেঁকে যায়। জিনটি তাকিয়ে পড়ে সামনের আয়নার দিকে, যা দেখে ভীরাও এবার ওই আয়নার দিকে ঘুরে তাকায়। সে আয়নার ভেতরে ইয়ান্তির শরীরে জিনের পাশাপাশি নিজের মাকে দেখতে পায়, যে কিনা আপ্রাণ চেষ্টা করছিল ওই জিনকে আটকানোর। এক হাত দিয়ে সে জিনের মুখ আটকে রেখেছিল এবং অন্য হাত দিয়ে ওই কেচি। এরপর সে ওই কেচিটা আস্তে আস্তে নিজের দিকে ঘোরাতে থাকে। ভীরা এটা দেখে কান্নায় ভেঙে পড়ে। তার মা এখানে ভীরাকে ইশারা করতে থাকে যাতে করে ভীরা তার পেটের ভেতরে ওই কেচি ঢুকিয়ে দেয়। সে বুঝতে পারে তার মা তাদেরকে বাঁচানোর জন্যই নিজেকে শেষ করে দিতে চলেছে। আর কোনো উপায় না থাকায় ভীরা তাকে সাহায্য করে, ওই কেচি তার পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। সাথে সাথে জিন চিৎকার করে ওঠে। ওই সুসুক তার শরীর থেকে বেরিয়ে যায় এবং সে ঢলে নিচে পড়ে যায়। এরই সাথে আশেপাশের মোমবাতিগুলোও নিভে যায়। ভীরা আয়নার দিকে তাকিয়ে তখনও তার মাকে খুঁজছিল। ওই সময় তার মায়ের আত্মা তার সামনে এসে বসে। ভীরা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। শেষ বিদায়ের আগে তার মা তার হাতে কিছু একটা দিয়ে যায়, যেটা ছিল মুভির শুরুতে দেখানো ওই পাথরটি, যেটা দিয়ে তার মা ওই বিড়ালটিকে মেরেছিল। ভীরার এবার ওই দিনের পুরো ঘটনার কথা মনে পড়ে যায়। ইয়ান্তি ওই বিড়ালটিকে মারার পর ভীরাকে বলেছিল যে এই বিড়ালটি কিছুতেই ওই বাচ্চা বিড়ালের মা হতে পারে না। কোনো মাই কখনো নিজের সন্তানকে হত্যা করতে পারে না, হোক সেটা যে কোনো পশু। অর্থাৎ ওই বিড়ালটি তার মাই ছিল না। ভীরা চিৎকার করে কাঁদতে থাকে এবং তখনই দিনোর হুঁশ ফিরে আসে। সেও অনুভব করতে পারে যে তার মা আর বেঁচে নেই। তাই তো মায়ের লাশ স্পর্শ করে সেও কাঁদতে আরম্ভ করে। ভীরাও তাদের কাছে চলে আসে এবং দুই ভাই বোন মিলে মায়ের লাশ জড়িয়ে ধরে রাখে। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই ইউনিক ধরনের হরর মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অনেক দিন পর ইন্দোনেশিয়ান হরর মুভিতে একটা নতুন রকমের কাহিনী দেখলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।